অবশ্যই সাকিবুল হাসান ক্রিকেট এবং রাজনীতি এক করেছেন শুধুমাত্র ক্ষমতার দম্ভ এবং অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য, নইলে একজন সাকিবুল হাসান এখানে যাওয়া লাগে না। একজন সাকিবুল হাসানের এই কথিত ভোটারবিহীন নির্বাচনের এমপি হওয়ার প্রয়োজন ছিল না। এই হাসানুল হক ইনু কিন্তু শাপলা চত্বরের এই গণহত্যার পর সংসদে দাঁড়িয়ে দাম্ভিকতার সাথে বলেছিল এগুলোর সাথে জামাত শিবির এবং হেফাজত একসাথে এই অন্যায় কাজ করেছে, তাদেরকে বিচার করতে হবে। অর্থাৎ গণহত্যার পরে তাদের বিরুদ্ধে আরো কঠোর হওয়ার জন্য শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছিলেন। এবং গত 15টি বছর সংসদ সদস্য, কখনো মন্ত্রী কিংবা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধায় ছত্রছায়ায় থেকে সরকারকে প্যাট্রোনাইজ করেছে। দেশের প্রতি ন্যূনতম কোনো যাদের কমিটমেন্ট ছিল না, এখনো নাই, তারা এখন উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে চাপিয়ে দিয়ে সকল কিছু এখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের উপর চাপিয়ে দিয়ে তারা এখন মোটামুটি মুখ মুছে ফেলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি ব্রেকিং নিউজে সুস্বাগতম জানাচ্ছি। লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন আজকে বাংলাদেশে পুলিশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করেছে ঢাকার উত্তরা থেকে। আরেকটি ব্রেকিং নিউজ না হলেও এটা ব্রেকিং নিউজের মতোই, জাতীয় পার্টি চেয়ারম্যান ভারতের পিটিআইকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে উনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চেয়েছেন এবং সর্বোপর যে জিনিসটি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় আজকে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, গতকাল বাংলাদেশ পাকিস্তানকে টেস্টে 10 উইকেটে পরাজিত করেছে। সেই টেস্টে সাকিবুল হাসানের ভালো একটা ভূমিকা ছিল। ঠিক ওইটাকে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে আলোচিত হচ্ছে যে সাকিবুল হাসানের নামে যে হত্যা মামলা হয়েছে সেটা প্রত্যাহার করা হোক, খেলা এবং রাজনৈতিক ব্যাপারটাকে আলাদাভাবে দেখা হোক। এই তিনটি বিষয়ের ব্যাপারে আমি আলোকপাত করব। আমি প্রথমে যে বিষয়টিতে কথা বলতে চাই, হাসানুল হক ইনু। অর্থাৎ আজকে সকালে যখন বিভিন্ন মিডিয়ায় হাসানুল হক ইনুর গ্রেপ্তারের খবরটি চলে আসলো, অল্প সময়ের ভিতরে এটি ভাইরাল হয়ে গেল। আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাতে চাই, এই হাসানুল হক ইনু গত 15টি বছর বাংলাদেশের যেই কর্তৃত্ববাদী একটি স্বৈরাচারী সরকার ছিল, সেই ভোটারবিহীন সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। অর্থাৎ এই কর্তৃত্ববাদী সরকারকে এক কথায় যদি বলেন, তাদের দোসর হিসেবে কাজ করেছিল এই হাসানুল হক ইনু। এই হাসানুল হক ইনু কিন্তু শুধু দোসর হিসেবে কাজ করেছে এমন নয়, প্রতিনিয়ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার সন্তান, তার পরিবার, জিয়া পরিবারকে নিয়ে কটূক্তি করতে একটু কার্পণ্য করেনি। এটা সংসদে হোক, বাইরে হোক, অথবা যে কোনো প্লেসই হোক। এই হাসানুল হক ইনু যিনি আজকে গ্রেপ্তার হয়েছেন, এই হাসানুল হক ইনু কিন্তু শাপলা চত্বরের এই গণহত্যার পর সংসদে দাঁড়িয়ে দাম্ভিকতার সাথে বলেছিল এগুলোর সাথে জামাত শিবির এবং হেফাজত একসাথে এই অন্যায় কাজ করেছে, তাদেরকে বিচার করতে হবে। অর্থাৎ গণহত্যার পরে তাদের বিরুদ্ধে আরো কঠোর হওয়ার জন্য শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছিলেন। এবং গত 15টি বছর সংসদ সদস্য, কখনো মন্ত্রী কিংবা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধায় ছত্রছায়ায় থেকে সরকারকে প্যাট্রোনাইজ করেছেন। আজকে যদি বাংলাদেশে এই অবৈধ ভোটারবিহীন সরকারের বিচার করা হয়, যদি শেখ হাসিনার বিচার করা হয় গণহত্যার দায়ে, কোনোভাবেই হাসানুল হক ইনুকে বাদ দিয়ে হতে পারে না। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় 3টি ঘটনার সাথে হাসানুল হক ইনু ওতপ্রোতভাবে জড়িত। শাপলা চত্বরের গণহত্যা, বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ যে বিডিআর পিলখানার হত্যাকাণ্ড, এবং পরবর্তী সময়ে লাস্ট এই যে ছাত্র জনতার অভ্যুত্থান হলো,
এই অভ্যুত্থানের পূর্ব মুহূর্তে গণভবনে শেখ হাসিনা যখন 14 দলের সকলকে ডাকলো, সেখানেও কিন্তু এই স্বৈরাচারী সরকারকে প্যাট্রোনাইট করার জন্য হাসানুল ইনু বলেছিল জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে এবং আর্মিকে অ্যাজ সুন অ্যাজ পসিবল ডাকতে হবে এই ছাত্র আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য, এই ছাত্র আন্দোলনকে আরো কিলিং করে শেষ করে দেওয়ার জন্য। তাই এই গণহত্যার জন্য আজকে যেই গণহত্যার বিচারের মুখোমুখি হতে যাচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, এর কোনো ভাবেই হাসানুল ইনুর নাম বাদ যেতে পারে না তাদের সাথে। অর্থাৎ আজকে যদি আওয়ামী লীগ, আজকে যদি শেখ হাসিনা এবং তাদের গংদের বিচার করা হয়, প্রথম 4-5 জনের ভিতরে এই হাসানুল ইনুর নাম আসতেই হবে, কারণ সে এই গণহত্যার দায় কোনোভাবেই এড়াতে পারেন না। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অলরেডি ঢাকা সহ বিভিন্ন জায়গায় 3টি হত্যা মামলা এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হয়ে এখন উনি গ্রেপ্তার হয়েছেন এবং তার গ্রেপ্তারের পরে সোশ্যাল মিডিয়ায় মানুষের সুক্রিয়ার কোনো শেষ নেই। মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে এই কথিত বিপ্লবী নেতা হাসানুল ইনুকে প্রকৃতপক্ষে মানবতা বিরোধী অপরাধে ভালোভাবে বিচার করে শাস্তি নিশ্চিত করা। এখন আসি আপনাদের সাথে আরেকটি ব্যাপারে কথা বলার জন্য, সেটি হচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের ভারতের পিটিআই এ একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে উনি শেখ হাসিনার বিচার চেয়েছেন। হাসি লাগে, কি বলবো, এই রিজিমকে, অর্থাৎ গত 15.5 বছর এই কর্তৃত্ববাদী সরকারটাকে টিকিয়ে রাখার জন্য যারা ফ্রন্ট লাইনে ছিলেন, এর ভিতরে জাতীয় পার্টি 14 দল ছাড়া এই জাতীয় পার্টি অন্যতম ছিল। ইনিয়ে বিনিয়ে কথা বলে, আজকে সকালে একটা, রাতে একটা, এইভাবে বলে দিন শেষে দেখা গেছে তারা শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকারকে কোনো না কোনো ভাবে সাপোর্ট করে কথিত নির্বাচনে, ভোটারবিহীন নির্বাচনে তারা অংশগ্রহণ করে কখনো হয়েছেন বিরোধী দলীয় নেতা, কখনো হয়েছেন উপনেতা, কিংবা হয়েছেন পার্টির চেয়ারম্যান। এই জি.এম. কাদের তৎকালীন, আপনারা সবাই মনে আছে কিনা, যে ভারতে একটি সফর শেষে নির্বাচনের আগে বাংলাদেশে এসে উনি বলেছিলেন, আমি ভারতীয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কথা আপনাদের সাথে বলতে পারবো না। কতটুকু স্টুপিড টাইপের কথা হলে এটা, এ ধরনের কথা মিডিয়াতে এসে একটা পার্টির চেয়ারম্যান বলতে পারে? দেশের প্রতি ন্যূনতম কোনো যাদের কমিটমেন্ট ছিল না, এখনো নাই, তারা এখন উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে চাপিয়ে দিয়ে সকল কিছু এখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের উপর চাপিয়ে দিয়ে তারা এখন মোটামুটি মুখ মুছে ফেলতে যাচ্ছেন। কিন্তু বাংলাদেশের ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর আজকে যে ইন্টেরিয়র গভর্নমেন্ট আছে, আমরা বিশ্বাস করি তাদের সকলকে চিহ্নিত করে এবং যে যতটুকু প্রাপ্য, যে যতটুকু অন্যায় করেছে, তাদের সকলকে আইনের মুখোমুখি করতেই হবে, নইলে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আবারও কাটা পড়বে, আবারও এই ছাত্র জনতার বিপ্লবের পথ তৈরি হয়ে যাবে, হাজারো মায়ের বুক খালি হবে। আমরা আর কোনো গণহত্যা দেখতে চাই না। 15.5 বছর এই সরকারকে, অর্থাৎ একটি অবৈধ ভোটারবিহীন সরকারকে, কর্তৃত্ববাদী সরকারকে সাপোর্ট দেওয়ার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে কোনোভাবেই জাতীয় পার্টির চেয়ারম্যান তার দায় এড়াতে পারেন না। আইদার উনি জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চেতে হবে, অথবা তার দলের অবস্থা ক্লিয়ার করতে হবে, নয়তো বাংলাদেশের সাধারণ মানুষের কাছে আবারও তারা স্বৈরাচারের পতিত স্বৈরাচার হিসেবে পতিত হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং সর্বশেষ যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে, আপনারা জানেন সাকিবুল হাসান বাংলাদেশ ক্রিকেটের নয়, ওয়ার্ল্ড ক্রিকেটের একটা বিজ্ঞাপন হিসেবেই কাজ করে, কারণ তার মতো একজন মেধাবী অলরাউন্ডার আসলেই কালে ভদ্রেই জন্মায়। হয়তো এই সাকিবুল হাসান বাংলাদেশের পোস্টার বয় নামে যে খ্যাত, এই ব্যাপারে আপামর জনসাধারণ, বাংলাদেশের 18 কোটি মানুষের কোনো ধরনের সন্দেহ অবকাশ নেই। সে আমাদের ক্রিকেটকে অনেক এগিয়ে নিয়েছেন, বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে উনি উজ্জ্বল করেছেন। আজকে কিন্তু কথা বলতে চাই একজন সাকিবুল হাসানকে নিয়ে,
যেই সাকিবুল হাসান গত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ভোটারবিহীন নির্বাচনে একজন প্রতিনিধি ছিলেন, যেই সাকিবুল হাসান গত নির্বাচনে পাশ করার পর থেকে বাংলাদেশের জাতীয় সংসদের আওয়ামী লীগের একজন সাংসদ ছিলেন। এখন প্রশ্ন আসে, এই যে জুলাই থেকে অগাস্ট নজিরবিহীনভাবে গণহত্যা হলো, এই জুলাই থেকে অগাস্টে যখন ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢাকা সহ সারা বাংলাদেশে ঢেলে দিচ্ছিলেন, তখন উনি কিন্তু কানাডাতে ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত ছিলেন। তখন কিন্তু ছাত্র জনতার জন্য ওনার মন কাঁদেনি, কিংবা এই আওয়ামী লীগকে উনি ছেড়ে যাননি। এই আওয়ামী লীগের প্রতি তার বিন্দুমাত্র কমিটমেন্ট কমে যায়নি। এই ছাত্র জনতা যখন গুলি খাচ্ছে পুলিশের সামনে, তখন উনি ওনার পরিবার নিয়ে কানাডাতে সাফারি পার্কে হলিডেতে ব্যস্ত ছিলেন। ন্যূনতম সাধারণ মানুষের প্রতি, দেশের ছাত্র সমাজের প্রতি, দেশের প্রতি কোনো কমিটমেন্ট ছিল না। তাই স্পষ্ট করে বলতে চাই, ক্রিকেট খেলায় যতটুকু প্রাপ্য সম্মান সাকিবুল হাসান পাওয়ার যোগ্য, ঠিক সেরকম ভাবে এই একটি অবৈধ সরকারকে সমর্থন করার জন্য এবং অবৈধ সরকারের একজন এমপি হওয়ার জন্য সরকারের দায়ও সে এড়াতে পারেন না। এখন অনেকেই এই নিয়ে বলবেন যে ক্রিকেট এবং রাজনীতি কখনো একসাথে করা যায় না। অবশ্যই সাকিবুল হাসান ক্রিকেট এবং রাজনীতি এক করেছেন শুধুমাত্র ক্ষমতার দম্ভ এবং অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য, নইলে একজন সাকিবুল হাসান এখানে যাওয়া লাগে না। একজন সাকিবুল হাসানের এই কথিত ভোটারবিহীন নির্বাচনের এমপি হওয়ার প্রয়োজন ছিল না। কিন্তু আমরা দেখেছি সে এই কর্তৃত্ববাদী সরকারকে সাপোর্ট করে এবং এই কর্তৃত্ববাদী সরকারকে সঙ্গে নিয়ে একটিবারের জন্য মিডিয়াতে অথবা একটি ওয়ার্ডও লিখেননি, কিংবা বলেননি যে ছাত্র হত্যার দায় আমি নিব না, অথবা আমি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলাম, অথবা এটা স্টপ হওয়া প্রয়োজন। আজকে যারা খেলার জন্য সাকিবুল হাসানকে মাফ করে দিতে চাচ্ছেন, তাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে যেতে চাই, আপনার সন্তান, আপনার ভাই কিংবা আপনার বোন যখন একটি কর্তৃত্ববাদী সরকার দ্বারা নিগৃহীত হবে, নিহত হবে, গণহত্যার শিকার হবে, আর এই কর্তৃত্ববাদী সরকারের একজন এমপি হিসেবে যদি সাকিবুল হাসানের নামটা আসে, তখন আপনি তাকে কিভাবে বাদ দিবেন, কোন ক্যাটাগরিতে বাদ দিবেন? তাই বাংলাদেশ ক্রিকেট টিমের জাতীয় দলের যেসব প্লেয়াররা আজকে সাকিবুল হাসানের জন্য মায়া কান্না কাঁদছেন, বুকে হাত দিয়ে দেখুন সে আসলেই কতটুকু কমিটমেন্ট পালন করেছিল ছাত্র জনতার এই আন্দোলনের সময়। এই ছাত্র জনতা যখন নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিচ্ছিল, তখন সে কোথায় ছিল? আশা করি আগামী দিনে সাকিব সম্পর্কে বাংলাদেশ জাতীয় দলের শীর্ষ পর্যায় থেকে একদম বটম পর্যন্ত যারা মন্তব্য করবেন, তারা অনেক বিবেচনা করে করবেন। কারণ মনে রাখতে হবে, এই পরিবর্তিত বাংলাদেশ কোনো ফেসিস্ট কিংবা কোনো কর্তৃত্ববাদী মানুষদের জন্য তৈরি করা হয়নি। যাদের লগো আপনারা সারা বিশ্বে উন্মোচন করছেন, তারা কিন্তু এই বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশ নামক দেশটিকে নতুন করে বিনির্মাণের স্বপ্ন দেখছেন। সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো খবরে আবারও আপনাদের সাথে সংযুক্ত হব। ততক্ষণ পর্যন্ত সবার কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।